সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব কিভাবে টেন্ডারার হিসেবে টেন্ডার ডকুমেন্ট কিনতে হয়। তাহলে এর জন্য প্রথমে আমাদের টেন্ডারার বা ঠিকাদারের আইডিতে লগ ইন করতে হবে। তাহলে আমরা লগ ইন করি। এটা হচ্ছে ঠিকাদারের আইডির ল্যান্ডিং পেজ বা আমরা হোম পেজ বলতে পারি। তাহলে এই পেজে আসলে আমরা এখন কি করব, আমরা এপিপি, টেন্ডার, সিএমএস, ডক লাইব্রেরি, অ্যাডমিনিস্ট্রেশন এ সকলগুলার কাজ আস্তে আস্তে শিখব। তাহলে প্রথমে আমরা ক্লিক করব হচ্ছে টেন্ডার অপশনে, এবং টেন্ডার থেকে আমরা বেশ কিছু অপশন পাবো, যেমন ওয়াচ লিস্ট, মাই টেন্ডার্স, লিমিটেড টেন্ডার্স, অল টেন্ডার্স, প্রপোজ জেভিসিএ। তাহলে এখন যেহেতু আমরা টেন্ডার কেনা হয় নাই, তো সেই ক্ষেত্রে আমরা এখন টেন্ডার ট্যাব থেকে অল টেন্ডার্সে ক্লিক করব। দেখব যে আসলে কোথায় কোন টেন্ডার কত তারিখে ফ্লোট করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে, এবং সেই টেন্ডারটা আমরা ড্রপ করতে পারবো কি না। তাহলে এখানে আমরা সেই টেন্ডার আইডি লিখে সার্চ দিতে পারবো। তাহলে আমরা এখন এখানে সার্চ দিব আমাদের যে টেন্ডারটা আমরা খুঁজবো। তাহলে 7375739 সার্চ। তাহলে এখান থেকে যখন আমরা আমাদের টেন্ডার আইডিটা লিখে সার্চ দিলাম, অর্থাৎ এখন যদি আপনারা প্রশ্ন করেন যে এই টেন্ডার আমরা দেখি নাই, কেমন করে এই টেন্ডার আইডিটা আমরা পাবো, আসলে এটা হচ্ছে প্রত্যেকটা ঠিকাদারের বা টেন্ডারারের অফিসের সঙ্গে একটা ভালো যোগাযোগ থাকে। ওনারা অফিস থেকে এই আইডিটা নেয় যে কত আইডি টেন্ডারটা কত তারিখে প্রকাশ হয়েছে। তাহলে বা যদি নাও থাকে, তাহলে আমরা এখানে যে সাপোজ আমরা এখানে সিলেক্ট যদি না করি, তাহলে লাইভ অপশনে আমরা দেখব যে এই টেন্ডারটা কত তারিখে পাবলিশ হয়েছে এবং কত তারিখে টেন্ডারটা ক্লোজ হবে। তাহলে তার প্রেক্ষিতে আমরা আসলে বুঝতে পারবো যে এই টেন্ডারটা আমরা সাবমিট করতে পারবো কি পারবো না। তাহলে এখন আমরা যে টেন্ডারটা দেখলাম, কাজেই ইজিবির একটা বড় সুবিধা হচ্ছে টেন্ডার ডকুমেন্টটা দেখে যদি যোগ্যতা হয় ওই টেন্ডার সাবমিট করার, তাহলেই কিনবো, অন্যথায় কিনবো না। যেটা যখন ইজিপি ছিল না, তখন আসলে টেন্ডার ডকুমেন্টটা ব্যাংকে থেকে বা অফিস থেকে কিনে নিয়ে আসতে হতো। তো পরে দেখতো যে আসলে এটা তো আমার ক্রাইটেরিয়ায় আসে না, তো সেই ক্ষেত্রে তার সাবমিট করা হতো না। আলটিমেট টেন্ডার ডকুমেন্টের প্রাইসটা তার নষ্ট হতো, কারণ টেন্ডার ডকুমেন্ট প্রাইস হচ্ছে অফেরতযোগ্য। তো এই ক্ষেত্রে ইজিবির যে সুবিধাটা সেটা আমরা ইউজ করব। আমরা এই টেন্ডারের ড্যাশবোর্ড দ্বারা আগে টেন্ডারের মাঝখানে ঢুকে দেখব যে আমরা এর ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবো কি পারবো না। তাহলে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে আমাদের যে অনেক কিছু আছে, যেমন আমরা এখানে ট্যাব আছে ডকস, প্রি টেন্ডারিং মিটিং, সাব কন্ট্রাক্টিং, পেমেন্ট, টেন্ডার প্রিপারেশন, ওপেনিং, ইভালুয়েশন, নোয়া, কন্ট্রাক্ট সাইনিং, কমপ্লেইন ম্যানেজমেন্ট। তাহলে এতগুলার আমার প্রথমে কাজ নাই, কারণ আমি তো এখন টেন্ডার কিনি নাই। এজন্য আমরা প্রথমে ডকসে ক্লিক করব। প্রথম অপশনটা হচ্ছে ডকস। তাহলে ডকসে ক্লিক করলাম। ডকসে ক্লিক করে আমরা এই টেন্ডারটা যে কাজ আমরা দেখতে পাবো যে ইমার্জেন্সি টেম্পোরারি প্রোটেক্টিভ ওয়ার্কস টু প্রোটেক্ট দ্য ফ্লাড কন্ট্রোল এম্বাঙ্কমেন্ট ফ্রম ইরোশন অফ পুংলি রিভার ফ্রম কিলোমিটার 39.500 থেকে কিলোমিটার 39.650, অর্থাৎ 150 মিটারের একটা প্রোটেক্টিভ ওয়ার্ক। এছাড়া এখানে যদি একটা বিল্ডিং কনস্ট্রাকশন থাকতো বা রোড কনস্ট্রাকশন, যে কাজই থাকুক না কেন, এখান থেকে আমরা এটা দেখতে পাবো। তো এখন এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পেমেন্ট পেন্ডিং আর একটা হচ্ছে ভিউ ডকুমেন্ট। এখন পেমেন্ট পেন্ডিং দেখানোর কারণ হচ্ছে যে এই টেন্ডারটা এখনো আমরা কিনি নাই, অর্থাৎ টেন্ডার প্রাইসটা ব্যাংকে আমরা সাবমিট করি নাই, এবং এর ফলে এই টেন্ডারটা আসলে আমরা এখন কোনো এডিট করা বা সাবমিট করা সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে শুধুমাত্র একটাই অপশন এনাবল আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ডকুমেন্ট। তাহলে আমরা সেটাই ইউজ করব। ভিউ ডকুমেন্টে ক্লিক করলাম। ভিউ ডকুমেন্টে ক্লিক করার পরে আমরা এখানে টেন্ডার আইডি পাবো, টেন্ডার কত তারিখে ক্লোজ হবে সেটা পাবো, অর্থাৎ টেন্ডারটা ক্লোজ হবে জানুয়ারি মাসের 10 তারিখ 20টাতে, অর্থাৎ রাত 8টাতে টেন্ডারটা ক্লোজ হবে, এবং টেন্ডারটা ওপেনিংও হবে সেই সময়ে।
অর্থাৎ আমরা টেন্ডার ওপেনিং, ক্লোজিং, টেন্ডার কাজের ধরন সবকিছু কিন্তু উপর থেকেই দেখতে পেলাম। এরপরে আমরা যে আমাদের ডকুমেন্টস গুলো আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট, টেন্ডার ডাটা শিট, টিডিএস বলে যেটা, সেগুলো না আমরা এখান থেকে দেখব। এই যে অপশন 2 এ আছে কিন্তু হচ্ছে টেন্ডার ডাটা শিট, 1 নম্বরে আছে ইনস্ট্রাকশন টু টেন্ডারার। প্রত্যেকটা টেন্ডারারেরই উচিত এই ইনস্ট্রাকশন টু টেন্ডারার এবং জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, এই দুইটা বিষয় খুব ভালো করে পড়া এবং বোঝা। কারণ এই দুইটাতে টেন্ডারার বা কন্ট্রাক্টরদের যাবতীয় ইনস্ট্রাকশন এবং কাজটা যদি ভুল হয় তাহলে কি প্রবলেম হবে, যাবতীয় কিছু এখানে দেওয়া থাকে। তো এই দুইটা আসলে কেউ দেখে বলে মনে হয় না, কিন্তু এই দুইটা ইনস্ট্রাকশন টু টেন্ডারার এবং হচ্ছে জিসিসি, জেনারেল কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, এগুলা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা মনে করলাম এটা দেখব। আর যেটা পিই যখন টেন্ডার ফ্লোট করে তখন আসলে টেন্ডার ডাটা শিট, পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট এবং বিওকিউ, যেটা প্রাইসড বিওকিউ বলে, সেটা বিল অফ কোয়ান্টিটিস, এই ফর্মগুলা পূরণ করে। তো আমরা এখন টেন্ডার যেহেতু আমরা কিনবো, কেনার আগে এগুলাই দেখবো যে এদের ক্রাইটেরিয়াটা কি। তাহলে এখানে দেখেন কোনো এডিট অপশন নাই, জাস্ট ভিউ অপশন, বা আমরা এটাকে পিডিএফ হিসেবে সেভ করে প্রিন্ট করেও দেখতে পারি। তো আমরা এখন এখানে ভিউ করব। ভিউ করলে আমরা যখন হচ্ছে পিই টেন্ডারার হিসেবে টেন্ডার সাবমিট করে তখন তিনিও এভাবে এ থেকে জি পর্যন্ত সাবসেকশনগুলা পূরণ করে। তো আমরা সবগুলো আগে একবার করে দেখব। প্রথমে আসি সাবসেকশন এ, জেনারেল। তাহলে ভিউয়ে ক্লিক করলাম। ভিউয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখান থেকে আমাদের প্রকিউরিং এন্টিটি হচ্ছে মিস্টার এক্স এবং আমাদের কাজের নাম হচ্ছে এটা, ব্রিফ ডেসক্রিপশন অফ ওয়ার্কস, যেহেতু কাজের নাম ব্যবহার করা হয়। টেন্ডার রেফারেন্স হচ্ছে এই অংশটুকু এবং লট নাম্বার বা প্যাকেজ নাম্বার হচ্ছে এই অংশটুকু। সোর্স অফ ফান্ড হচ্ছে জিওবি, অর্থাৎ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এবং এই প্রজেক্টে কোনো ডেভেলপমেন্ট পার্টনার নাই। এরপরে এলিজিবিলিটি অফ টেন্ডারার, ইসরায়েল থেকে কোনো টেন্ডারার বা সাব কন্ট্রাক্টর এলিজিবল না এবং ইসরায়েল থেকে কোনো ম্যাটেরিয়ালস বা কোনো ইকুইপমেন্টস বা অ্যাসোসিয়েটেড সার্ভিস অ্যালাউয়েবল না। তাহলে আমরা এই অংশগুলা কিন্তু দেখে নিলাম। আমরা এবার গো ব্যাক করব। এবার ই টেন্ডার ডকুমেন্টে ভিউয়ে ক্লিক করব। এখানে আছে যে আমাদের ফার্স্টে পোস্ট কোয়ালিফিকেশন আমাদের দরকার কিনা এবং প্রি টেন্ডার মিটিংটা কখন হবে, কখন শেষ হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। যেখানে আমরা বলছি প্রি টেন্ডার মিটিং এই টেন্ডারের ক্ষেত্রে চাওয়া হয় নাই এবং প্রি টেন্ডার মিটিং হেল্ড স্টার্ট এবং এন্ড ডেট কোথায় পাবো আমরা, টেন্ডার নোটিশে একথা বলে দেওয়া আছে। তো আমরা এটা দেখব। তাহলে আমরা আবার গো ব্যাক করলাম। এবার হচ্ছে টেন্ডারের মোস্ট যেটা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। এটার উপরেই ভিত্তি করে আর কি কোনো টেন্ডারার বা কন্ট্রাক্টর সেই টেন্ডারে এলিজিবল হবে কি হবে না সেটা ডিপেন্ড করে। তাহলে আমরা এখন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দেখব। এর জন্য আমরা ভিউ অপশনে ক্লিক করলাম। প্রথমে এখানে বলছে যে কনস্ট্রাকশন ওয়ার্কসের জন্য 5 ইয়ার্সের এক্সপেরিয়েন্স লাগবে। এটা যেটা বলছে যে এটা জেনারেল এক্সপেরিয়েন্স, অর্থাৎ এক্সপেরিয়েন্স ক্রাইটেরিয়াতে জেনারেল এক্সপেরিয়েন্স অংশে বলছে যে 5 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে। অবশ্যই সেটা কনস্ট্রাকশন কাজের, নট পূর্ত কাজ। যখন কোনো টেন্ডার সাবমিট করে তখন আসলে এখানে দেখা যায় যে কোনো কিছু সাপ্লাই করছে বা কোনো কিছু প্রকিউর করছে বা এমন কিছু, এগুলো না আসলে কিন্তু পূর্ত কাজের মধ্যে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে বলছে যে সিমিলার এক্সপেরিয়েন্স প্রাইম কন্ট্রাক্টরের উপরেও থাকবে এবং 5 বছর সময়ে, আর এটা থাকবে হচ্ছে 4.5 ইয়ার্স। 4.5 ইয়ার্সের সিমিলার এক্সপেরিয়েন্সের কাজ থাকতে হবে। সিমিলার এক্সপেরিয়েন্স মানে সে কাজ করছে কি করে, সে জাস্ট কাজ কমপ্লিট করলেই হবে, সে বিল পেলো কি পেলো না তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই গেল আমাদের জেনারেল এক্সপেরিয়েন্স এবং সিমিলার এক্সপেরিয়েন্স। এবার আসবে হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া। এখানে বলছে যে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার শ্যাল বি গ্রেটার দেন 8.25 crore এবং এটা হতে হবে হচ্ছে বিগত 5 বছরে।
এই কথাটার মানে হচ্ছে ওই কন্ট্রাক্টরকে বিগত 5 বছরে, এবং এই 5 বছর কখন থেকে প্রকাশ হবে, যে ইয়ার্স কাউন্টিং ব্যাকওয়ার্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ আইএফটি ইন নিউজ পেপার। নিউজ পেপারে টেন্ডারটা প্রকাশ হওয়ার দিন থেকে বিগত 5 বছরে তাকে অবশ্যই 8.27 কোটি টাকার পেমেন্ট বা টাকা ট্রানজেকশন করতে হবে। এটা হলো তার যেটাকে আমরা বলি কনস্ট্রাকশন টার্নওভার। আচ্ছা, এরপরে মিনিমাম লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেট তো আসলে এটা থাকা খুব প্রয়োজন, এবং টেন্ডারার হিসেবে এটা লিকুইড অ্যাসেট ক্যাশ টাকা না দেওয়া হয়, এটা হচ্ছে ফর্ম অফ ব্যাংক গ্যারান্টি হিসেবে দেওয়া হয়। আর এই লিকুইড অ্যাসেট থাকতে হবে হচ্ছে 6.20 ক্রোর। তাহলে এটাতে আমাদের কোনো প্রবলেম নাই, যে আমরা ব্যাংকে থেকে একটা চুক্তি করব, সেখান থেকে আমাদের যদি 6.2 ক্রোর অ্যামাউন্ট ওরা স্যাংশন করে তাহলেই এটা ওকে। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে, টেন্ডারার হিসেবে যখন আমরা টেন্ডার বা সাবমিট করব, তখন যে আমরা লিকুইড অ্যাসেটের যে ব্যাংক গ্যারান্টিটা দিব, সেখানে যেন কোনো কন্ডিশন উল্লেখ না থাকে। যদি কোনো কন্ডিশন ব্যাংক থেকে সংযুক্ত করে দেয়, তাহলে পিই সেই টেন্ডারারকে চাইলে রিজেক্ট করে দিতে পারে। তো কাজেই এখানে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব যে মিনিমাম টেন্ডার ক্যাপাসিটি। আমাদের এই টেন্ডার ক্যাপাসিটি কত থাকতে হবে? টেন্ডার ক্যাপাসিটি থাকতে হবে হচ্ছে 6.2 ক্রোর, অর্থাৎ 6,20,00,000 টাকা আমাদের টেন্ডার ক্যাপাসিটি থাকতে হবে। এই টেন্ডার ক্যাপাসিটি হচ্ছে প্রত্যেকটা টেন্ডারার এই হিসেব করবে, হিসেব করে যখন দেখবে যে টেন্ডার ক্যাপাসিটিটা এত বা তার উপরে, সেই ক্ষেত্রে তিনি টেন্ডার সাবমিশনের এলিজেবল বলে গণ্য হবে। এরপরে আছে পার্সোনাল ক্যাপাসিটি। পার্সোনাল ক্যাপাসিটির জন্য পিই এই টেন্ডারারটার জন্য হচ্ছে তার এই পার্সোনাল গুলা প্রয়োজন, অর্থাৎ একজন বিএসসি ইঞ্জিনিয়ার চান, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সার্ভেয়র, প্রজেক্ট ম্যানেজার চান, এবং তাদের এক্সপেরিয়েন্স হচ্ছে এই ক্রাইটেরিয়া অনুযায়ী। যদি আমি টেন্ডারার, আমার যদি এই অনুযায়ী পার্সোনাল থাকে, তাহলে আমি টেন্ডারটা সাবমিট করতে পারবো। এরপরে ইকুইপমেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ আমি যে কাজগুলা করব, বিল্ডিং কনস্ট্রাকশন করব, রোড কনস্ট্রাকশন করব, প্রোটেক্টিভ ওয়ার্ক করব, তার জন্য আমার যে ইকুইপমেন্ট গুলা লাগবে, সেটা আসলে পিই বলে দিছে যে আমার এই পরিমাণ এই ইকুইপমেন্ট গুলা দরকার। তো আমার যদি থাকে, বা যদি এখানে আরেকটা কথা বলা আছে যে এই ইকুইপমেন্ট গুলা যদি আমি টেন্ডারের হিসেবে না থাকে, যদি আমি ভাড়ায় নেই, একটা ভাড়ার যদি চুক্তি থাকে, তাহলেও সেটা অ্যালাউ করা যাবে। এরপরে বলা আছে যে জয়েন্ট ভেঞ্চার, কনসোর্টিয়াম অর অ্যাসোসিয়েশন। যদি আমরা জেভি করি, তাহলে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে আমাদের এই পরিমাণ কোয়ালিফিকেশন দরকার, অর্থাৎ যিনি লিড পার্টনার হবেন, তিনার মিনিমাম কোয়ালিফিকেশন হবেন হচ্ছে 40%, এবং যিনি আদার পার্টনার হবেন, তার মিনিমাম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে হচ্ছে 25%, এবং এটা অবশ্যই একটা 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তাদের যে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটা উল্লেখ করতে হবে। এখানে এই কথাটাই বলা আছে যে লিড পার্টনারের 40% এবং আদার পার্টনারের 25%। এবার নমিনেটেড সাব কন্ট্রাক্টর। যদি পিই কোনো কন্ট্রাক্টরকে নমিনেট করে দিতেন যে আমার এই কাজের এই অংশটুকু অমুক কন্ট্রাক্টরকে দিয়ে করলে ভালো হবে, তাহলে সেটাই হয় হচ্ছে নমিনেটেড সাব কন্ট্রাক্টর। এখানে নমিনেটেড সাব কন্ট্রাক্টর বলা আছে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ নমিনেটেড সাব কন্ট্রাক্টর চাননি। তাহলে আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার সবকিছু দেখলাম, এবং দেখে আমরা বুঝলাম যে আমরা যদি টেন্ডার সাবমিট করি, তাহলে আমরা এলিজিবল হতে পারবো। এরপরে টেন্ডার প্রিপারেশন। টেন্ডার প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কি কি ফর্ম চাওয়া হয়েছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন আমাদের এখানে বলছে যে এডিশনাল কোনো ডকুমেন্ট তারা বা পিই চায় কিনা, না, এখানে নট অ্যাপ্লিকেবল লেখা আছে, মানে এডিশনাল কোনো ডকুমেন্ট চায় না। এরপরে যে কোট অ্যাডজাস্ট, আমরা প্রাইস যে কোট করব, সেটা তারা অ্যাডজাস্ট করবে কি না, না, এখানে আমরা দেখতেছি যে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ তারা কোটের প্রাইস অ্যাডজাস্ট করবে না। তাহলে আমরা আবার গেলাম গো ব্যাক টু ড্যাশবোর্ড। এবার আসবো হচ্ছে ই টেন্ডার, ই সাবমিশন। তাহলে এখানে আমরা যদি দেখি, এখানে বলা আছে হচ্ছে ডেডলাইন ফর লজমেন্ট, এটাও আসলে বলছে না, তো আমাদের এগুলার কোনো প্রয়োজন নাই। এরপরে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড আমরা দেখে নিব। এখানে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের ক্ষেত্রে বলা আছে যে অ্যামাউন্ট অফ পারফরমেন্স সিকিউরিটি শ্যাল বি 5% অফ দ্য কন্ট্রাক্ট প্রাইস।
তার মানে আমরা রেট করার পরে 10% লেস দেওয়ার পরে যে কন্ট্রাক্ট প্রাইসটা হবে তার 5% টাকা পারফরমেন্স সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে। তাহলে এই সকল ক্রাইটেরিয়াগুলো আমরা দেখলাম এবং আমরা প্রথম যে টেন্ডার ডাটা শিট সে অংশটাও দেখলাম। তাহলে আমরা দেখে বুঝলাম যে আমরা আসলে এখন যদি টেন্ডারটা সাবমিট করি তাহলে আমরা এলিজিবল হতে পারবো। এরপরে আমরা পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট বা পিসিসি সেটাও আমরা অনুরূপভাবে দেখে নিব, অর্থাৎ পিই থেকে যাবতীয় কন্ডিশনগুলো আমরা খুবই ভালো করে দেখব যেন আমাদের টেন্ডারটা রিজেক্ট না হয়। এখন এখানে কন্ট্রাক্টরের যে নাম এটা উল্লেখ থাকে না, আর এখান থেকে আমরা দেখতে পাবো যে পিই অর্থাৎ এই প্রকিউরিং কাজটা কে করবেন, আমরা দেখতেছি হচ্ছে পিই হচ্ছে মিস্টার এক্স। এরপরে অরিজিনাল কন্ট্রাক্ট প্রাইস কত হবে। অরিজিনাল কন্ট্রাক্ট প্রাইসটা আসলে আমরা টেন্ডারার হিসেবে যখন 10% লেস দিব বা 10% অ্যাভাব দিব, সেই অ্যাভাব বা লেস দেওয়ার পরিমাণটা হচ্ছে অরিজিনাল কন্ট্রাক্ট প্রাইস। তো এটা আসলে নোয়াতে উল্লেখ থাকবে, পিই আমাদেরকে এটা বলে দেয় নাই। আচ্ছা, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে পিই হবে মিস্টার এক্স এবং ডেভেলপমেন্ট পার্টনার দরকার নাই, এবং প্রজেক্ট ম্যানেজারও হবেন হচ্ছে মিস্টার এক্স। তার মানে প্রজেক্ট ম্যানেজার এবং প্রকিউরিং এন্টিটি একই ব্যক্তি। আমাদের কাজের লোকেশনটা কোথায়? কাজের লোকেশন হবে হচ্ছে এই জায়গাতে, বেড়া উপজেলায়, পাবনা জেলায়। এখানে আমাদের কাজটা হবে। এছাড়া এখানে স্পেসিফিক ভাবেও উল্লেখ থাকে যে অমুক ইউনিয়নে, অমুক উপজেলায়, অমুক জেলাতে কাজ হবে। এরপরে কাজের কখন স্টার্ট করতে হবে, কখন কাজের স্টার্ট ডেটটা যখন পিই আমাদের নোয়া দিবেন অর্থাৎ নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দিবেন তখন আমরা দেখতে পাবো। এই কাজে আমাদের কি কি কাজ করতে হবে। এই টেন্ডারটা যদি আমরা পেয়ে যাই তাহলে এটাতে করতে হবে আমাদের আর্ট ওয়ার্ক করতে হবে অর্থাৎ কাটিং ফিলিং করতে হবে, জিও ব্যাগ ডাম্পিং করতে হবে এবং জিও ব্যাগ প্লেসিং করতে হবে। তবে এখানে অবশ্যই উল্লেখ থাকবে যে এটা সরবরাহ করা হবে কি নাকি সহ। সেকশনাল কমপ্লিশন ডেট এটা নট অ্যাপ্লিকেবল, অ্যালাউ করবে না তারা। এরপরে আমরা এখান থেকে দেখতে পাবো যে পিইর যাবতীয় অ্যাড্রেস অর্থাৎ যিনি প্রকিউর করবেন বা প্রকিউরিং এন্টিটি তিনার পরিচয়, অ্যাড্রেস, অফিস, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেইল নাম্বার, এই সকল কিছু। আর এখানে থাকবেন হচ্ছে কন্ট্রাক্টরের। তো যেহেতু এখনো কন্ট্রাক্ট দেওয়া হয়নি এই জন্য এটা আসলে ব্ল্যাঙ্ক থাকে। এরপরে থাকবে হচ্ছে এলিজিবিলিটি, যেটা এলিজিবিলিটিতে এখানে বলছে যে তারা ইসরায়েলের কোনো সাব কন্ট্রাক্টর নিবে না, ইসরায়েলের কোনো ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট নিবে না। এরপরে বলছে যে সাইট আমাদেরকে যদি আমরা কন্ট্রাক্ট পাওয়ার 3 দিনের মধ্যে সে সাইট আমাদেরকে দেওয়া হবে কাজ করার জন্য, যে আপনারা এই সাইটে কাজ নেন, এটা হ্যান্ড ওভার করবে। এরপরে বলছে যে পার্সোনাল ক্যাপাসিটিটা অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, এটা প্রয়োজন নাই। নমিনেটেড সাব কন্ট্রাক্টরের ক্ষেত্রেও দেওয়া নাই। আমি আগেও বলছি যে নমিনেটেড সাব কন্ট্রাক্টর হচ্ছে পিই যদি কোনো কন্ট্রাক্টরকে নির্দিষ্ট অংশ কাজ করার জন্য সিলেক্ট করে দেন তিনি হবে নমিনেটেড সাব কন্ট্রাক্টর। এবং এটা পিই এবং কন্ট্রাক্টরের মধ্যে যে যদি কোনো বিষয়ে দ্বিমত হয় তাহলে সেটা প্রজেক্ট ম্যানেজার ঠিক করে দিবেন। ইন্স্যুরেন্স ক্যাপাসিটি অর্থাৎ আমরা যে পার্সোনেলগুলা ব্যবহার করব তার ইন্স্যুরেন্স ক্যাপাসিটিটা এইরকম হতে হবে। এইগুলা না আসলে সবকিছু টেন্ডারার বা ঠিকাদার হিসেবে অ্যাড করে দিব আমরা, কোনো প্রবলেম নাই। তো আমরা আসলে পিসিসি বা পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্টও দেখলাম, আমরা এই বিষয়টাও পারবো। তাহলে আমরা টেন্ডার ডাটা শিট দেখলাম, তারপরে হচ্ছে পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট দেখলাম। এবার আমরা দেখব হচ্ছে 6 নাম্বার বিল অফ কোয়ান্টিটিস। বিল অফ কোয়ান্টিটিসে আমরা দেখতে পাচ্ছি যে এরা এখানে 3টা আইটেম সংযুক্ত করছে, যেখানে 3টা আইটেমের কোয়ান্টিটি হচ্ছে প্রথমে আর্টওয়ার্কের কোয়ান্টিটি হচ্ছে 54,316 কিউবিক মিটার। তারপর হচ্ছে জিও ব্যাগ ডাম্পিং, সাপ্লাইং ফিলিং ডাম্পিং হচ্ছে 88,950 ইস। এরপরে জিও ব্যাগ ফিলিং হচ্ছে 68,750 ইস। এই 3টা আইটেম দ্বারাই আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা বিল অফ কোয়ান্টিটিস দেখলাম। এরপরে দেখব যে শিডিউল অফ ডে ওয়ার্কস তারা কোনো অ্যাড করছে কিনা, অর্থাৎ পিই যদি শিডিউল অফ ডে ওয়ার্কস অর্থাৎ এক্সট্রা কোনো কাজ ধরে রাখে তাহলে সেটাও এখান থেকে দেখতে পাবো আমরা।
তো আমরা দেখতেছি যে এখানে সবকিছু 1 ডে ওয়ার্কস আছে, মানে এখানে পিই কোনো শিডিউল অফ ডে ওয়ার্কস ব্যবহার করেনি। তারপরে যেটা বিল অফ কোয়ান্টিটিসেরই আর একটা 3 নম্বর সেকশন, সেটা হচ্ছে আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্ম, আমরা সেটা দেখব। এখানে দেখাচ্ছে যে আনকন্ডিশনাল ডিসকাউন্ট ফর্ম, তার মানে পজিটিভ, এটা টেন্ডারার যদি অ্যাড করে দেয় তো সেটা আসলে অটোমেটিক হয়ে যাবে। এটা আসলে কোনো প্রবলেম নাই যে ডিসকাউন্ট এখানে অটো ভাবে লেখা উঠে যাবে। তো আমরা ইচ্ছা করলে এটা আনকন্ডিশনাল ডিসকাউন্টও করতে পারবো। তো আমরা যখন টেন্ডারটা যদি কিনি তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার ব্যবহার শিখব। তাহলে এখন আমরা এই টেন্ডারটাতে যাবতীয় কিছু দেখে নিলাম। তবে এখানে টেন্ডারার হিসেবে কিন্তু অফিসিয়াল কস্ট এস্টিমেটটা দেখতে পাবো না, এটাই সিক্রেট, এবং এটাই আমাদের জন্য বা টেন্ডারারের জন্য চ্যালেঞ্জিং বিষয়। তাহলে আমরা টেন্ডার ডাটা শিট, পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, বিল অফ কোয়ান্টিটিস এবং যেগুলা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া দেখে আমরা বুঝলাম যে এই টেন্ডারে আমরা রেসপন্সিভ হতে পারবো যদি সাবমিট করি। তাহলে আমরা যাবতীয় টেন্ডার দেখলাম, বুঝলাম, আমাদের অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার ক্যালকুলেশন করলাম, সবকিছু দিয়ে দেখলাম যে আমরা যদি এই টেন্ডারটা সাবমিট করি তাহলে আমরা কাজ পেতে পারি। তো যেহেতু আমরা এখন ফাইনাল যে আমরা এটার কাজ পেতে পারি বা আমরা এলিজিবল, আমরা এখন টেন্ডারটা কিনবো। টেন্ডার কেনার জন্য ইজিবি রেজিস্টার্ড কোনো ব্যাংকে টাকা দিতে হবে। তো চলুন আমরা ব্যাংকে যাব এখন। এক্ষেত্রে লগ আউট করলাম। লগ আউট করে এখন আমরা ব্যাংকের যিনি টেন্ডারারের এইরকম টাকা দেন তাকে বলা হচ্ছে ব্রাঞ্চ মেকার। আমরা ব্রাঞ্চ মেকারের কাজ করব এখন। তো ব্রাঞ্চ মেকারের আইডিতে আমরা লগ ইন করবো। এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ মেকারের আইডি। তো এই ব্রাঞ্চ মেকারের আইডিতে আমরা জাস্ট 4টা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে হোম প্রথমটা, তারপর হচ্ছে মেসেজ বক্স, এখানে আসলে ইমেইলের মতো ইনবক্স, আনরিড, সেন্ট মেসেজ, এরপরে পেমেন্ট, এরপরে মাই অ্যাকাউন্ট যেটাতে আমরা প্রোফাইল ইটি চেঞ্জ করতে পারবো। মনে রাখবেন আমরা কিন্তু এখন ব্যাংকের কাজ করতেছি, আমরা প্রকিউরিং এন্টিটিও না, তারপরে টেন্ডারার বা কন্ট্রাক্টরও না, আমরা এখন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। তাহলে এখানে আমরা ক্লিক করব পেমেন্টে, টেন্ডার পেমেন্টে ক্লিক করলাম। টেন্ডার পেমেন্টে ক্লিক করলে এখানেও আমরা কোন টেন্ডারের জন্য কাকে কত টাকা ফি সাবমিট করব সেটা কিন্তু আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। তো আমরা যেহেতু এখন ব্যাংকের মানুষ, তো টেন্ডারার আমাদের কাছে আসবে, এসে বলবে যে এত টেন্ডার আইডিতে আমার টেন্ডার ডকুমেন্টটা কিনবো। তো সেই টেন্ডার আইডিটা আমরা এখানে লিখে সার্চ দিব 75739 সার্চ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স থেকে আসছে এবং বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থেকে এই টেন্ডারটা দেওয়া হয়েছে। তো এই টেন্ডারে এখন ব্রাঞ্চ মেকার কি করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ডকুমেন্ট ফিস, টেন্ডার অর প্রপোজাল সিকিউরিটি ফি, পারফরমেন্স সিকিউরিটি ফি, নিউ পারফরমেন্স সিকিউরিটি, এরকম যাবতীয় অপশন আছে। তো এখন ব্যাংকে আমরা আসছি মূলত কিসের জন্য, ডকুমেন্ট কেনার জন্য। তো কাজে আমাদের এই প্রথম ট্যাব ডকুমেন্ট ফিসে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। তাহলে ক্লিক করার পরে আমরা জাস্ট এই অংশটা দেখতে পাবো এবং এখানে একটা যে ইমেইল আইডি থাকবে, যে টেন্ডারার এই টেন্ডারটা কিনবে তার ইমেইল আইডিটা এখানে লিখতে হবে। তাহলে আমরা তার ইমেইল আইডিটা লিখবো। তাহলে আমরা টেন্ডারার হিসেবে আমাদের ইমেইল আইডিটা এখানে লিখে দিলাম। এবার আমরা সার্চ করব। সার্চ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কোম্পানির নাম সবকিছু আসবে। তো সেই ক্ষেত্রে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং এ আছে। এক্ষেত্রে আমরা এখন হচ্ছে অ্যাকশন মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে যখন আমরা ক্লিক করব তখন আমাদের দেখাবে যে এই প্যাকেজ নাম্বার, এই কাজ এবং এই ইমেইল আইডির প্রেক্ষিতে আইসিআইসিআই ব্যাংকে থেকে যেটা স্টেডিয়াম রোড ডকুমেন্ট ফি দিবে এবং এই অ্যামাউন্ট ডকুমেন্ট ফিটা এই টেন্ডারেতে চাওয়া হয়েছিল হচ্ছে 1000 টাকা। তাহলে আমরা এখন এই 1000 টাকায় পেমেন্ট করব। পেমেন্ট করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোড অফ পেমেন্ট,
মোড অফ পেমেন্টে আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। এখানে আমরা পে অর্ডারে পেমেন্ট করতে পারবো, ক্যাশ টাকা পেমেন্ট করতে পারবো, ডিডিতে মানে ব্যাংক ড্রাফট দিতে পারবো, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফারও করতে পারবো। তো যেহেতু এটা 1000 2000 টাকা, তো আমরা এখানে ক্যাশ পেমেন্ট করব এবং আমাদের পেমেন্টের তারিখ হবে হচ্ছে তারিখ সময় সব থাকবে। আর ইজিবির ক্ষেত্রে আমরা ব্যাংকে টেন্ডারের থেকে টাকা নিলাম এবং এখানে এখন ইনপুট দিব। তাহলে এখানে লিখব হচ্ছে পেইড, যেটা রিমার্কস বা কমেন্ট, ইজিবিতে এটা বাধ্যতামূলক দিতেই হবে। তো আমরা এখন সাবমিট করব, সাবমিট। আমাদের এখানে কিন্তু এই যে এখন আমরা ওকে করে দিলেই কিন্তু আর কোনো চেঞ্জের অপশন নাই এবং এডিট পেমেন্ট ডিটেইলস লিখতে পারবো। আর এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে আপলোড রেফারেন্স ডকুমেন্ট। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ঠিকাদার হিসেবে যখন ব্যাংকে টাকা দিব তখন ব্যাংকের অবশ্যই একটা স্লিপ দিবে, সে ব্যাংকের স্লিপটা প্রমাণ হিসেবে অবশ্যই এই জায়গাতে আপলোড করতেই হবে, মাস্ট। সবাই ঠিকাদার হিসেবে যখন পেমেন্ট করবেন তখন এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা এডিট করব না, আমরা ওকে করব। আচ্ছা, এবার আমাদের এখানে দেখেন যে আমাদের ইমেইল আইডি আসলো এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং। তখন ছিল হচ্ছে পেমেন্ট পেন্ডিং আর এখন হচ্ছে ভেরিফিকেশন পেন্ডিং। তো ব্যাংকে ব্রাঞ্চ মেকারের কাজ আসলে এ পর্যন্তই, এটা সম্পূর্ণভাবে টাকা দেওয়া কমপ্লিট। এখন ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করলে ব্যাংকের সিনিয়র অফিসার যিনি হচ্ছেন ব্রাঞ্চ চেকার, তিনি আসলে এটা ভেরিফাই করে দিবেন। তো আসুন আমরা এখন ব্যাংকের সিনিয়র অফিসার ব্রাঞ্চ চেকারের কাছ থেকে ঘুরে আসব, ভেরিফাই করব। তার জন্য আমরা ইজিবিতে এখন ব্রাঞ্চ চেকারের আইডিতে লগ ইন করবো। তাহলে এটা হচ্ছে ব্রাঞ্চ চেকারের আইডি। ব্রাঞ্চ চেকারের আইডিতে আমরা ব্রাঞ্চ মেকারের আইডির অনুরূপ দেখতে পাচ্ছি যে প্রথমে আছে হোম, তারপর হচ্ছে মেসেজ বক্স, তারপর পেমেন্ট, মাই অ্যাকাউন্ট, হেল্প। তাহলে আমরা পেমেন্ট অপশনে টেন্ডার পেমেন্টে ক্লিক করব। টেন্ডার পেমেন্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো আসলে কাজ তার ভেরিফাই অবস্থায় হয়ে আছে, অর্থাৎ তিনটা তাকে ভেরিফাই করতে হবে। তো আমাদের টেন্ডার আইডি কোনটা? টেন্ডার আইডি হচ্ছে 75739, অর্থাৎ এই উপরের এটা। এবং আমরা ডকুমেন্ট ফি পরিশোধ করলাম হচ্ছে 1000 টাকা। তো এখন ব্রাঞ্চ চেকার হিসেবে আমি এই কাজটা ভেরিফাই করব। আর আমি এই কাজটা কি করতে পারবো, যে দেখেন আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবো, এডিট করতে পারবো, ক্যান্সেলও করে দিতে পারবো। কারণ ব্রাঞ্চ চেকার হবেন ব্রাঞ্চের সিনিয়র অফিসার, তো তিনি চাইলে এটা ক্যান্সেল করে দিবেন, তারপরে তিনি এটা ভিউ করতে পারবেন। তো আমরা সুবিধার্থে বা কোনো কিছু না করে আমরা এখানে ভেরিফাই করব, এজন্য ভেরিফাই বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে আমাদের পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে হচ্ছে ভেরিফিকেশন ইজ পেন্ডিং। এখন আমরা এখান থেকে দেখলাম যে ইনি ক্যাশ টাকা 1000 টাকা দিছে, এবং যদি আমরা ওখানে কোনো রেফারেন্স ডকুমেন্ট আপলোড করতাম তাহলেও ইনি এটা দেখতে পারতেন। তাহলে এটা ইনার জন্য খুব সুবিধা হতো যে ইনি আসলেই ব্যাংকে 1000 টাকা দিছে। তাহলে আমরা এখানে কমেন্ট লিখবো হচ্ছে ভেরিফাইড এবং এটা ভেরিফাই ক্লিক করব। তাহলে এখানে আমাদের যে অ্যালার্ট দিচ্ছে, প্লিজ কনফার্ম দ্য ডিটেইলস অ্যাজ ওয়ান্স পেমেন্ট ইজ ভেরিফাইড ইট ক্যান নট বি চেঞ্জ। তার মানে একবার যদি এখন এটা ভেরিফাই করে দেয়, আমাদের যে ডকুমেন্ট ফি 1000 টাকা সেটা সিপিটিইউ এর আন্ডারে চলে যাবে। এই ডকুমেন্ট প্রাইসটা হচ্ছে অফেরতযোগ্য। আমরা যদি টেন্ডার নাও পাই, এখন যদি টেন্ডার সাবমিট নাও করি, তাহলে এই টাকাটা কিন্তু আমরা ফেরত পাবো না, নন রিফান্ডেবল টাকা এটা। তাহলে আমরা সবকিছু জেনে বুঝে ওকে করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশনও কমপ্লিট। এখন এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে হচ্ছে পেইড, এবং এখান থেকে ভিউ রেফারেন্স ডকুমেন্ট। আমরা ব্রাঞ্চ চেকারের আইডিতে এখানে হচ্ছে আপলোড রেফারেন্স ডকুমেন্ট ছিল, আর ব্রাঞ্চ চেকার এটা হচ্ছে সেটা ভিউ করতে পারবে, দেখতে পারবে। তাহলে আমরা ব্যাংকে গেলাম, ব্যাংকে থেকে পেমেন্ট করলাম, পেমেন্ট ভেরিফিকেশন করলাম।
তাহলে এবার কি আমাদের টেন্ডারটা কেনা হয়েছে? না, হয়নি। এবার হচ্ছে আমাদের সেই টেন্ডারটা অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ আমরা এখন আমাদের ঠিকাদারের বা টেন্ডারারের আইডিতে লগ ইন করবো। তাহলে আমরা এখানে এখন লগ ইন করলাম। এখন আমরা এখান থেকে অল টেন্ডারসে ক্লিক করব। অল টেন্ডারসে ক্লিক করে আবার আমরা এতগুলা যে টেন্ডার আছে সেখানে 4টা পেজ আছে, 4টা পেজ ক্লিক করে করে আমরা দেখবো আসলে যে আমাদের টেন্ডার কোনটা। তাহলে আমরা এত কিছু না করে এখানে জাস্ট টেন্ডার আইডি লিখে আমরা সার্চ দিব, 75739 লিখলাম, সার্চ। আচ্ছা, তাহলে এই যে আমরা এখান থেকে টেন্ডারটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে 75739, এবং এটা কিন্তু আমরা পেয়েছি হচ্ছে অল টেন্ডার থেকে। মাই টেন্ডারে এখন আমাদের টেন্ডারটা আসেনি, তার মানে এখনো আমাদের কেনা হয়নি। তাহলে আমরা এখন টেন্ডারটা ঢুকবো। ঢুকলেই এখান থেকে আমরা এখন ডকসে ক্লিক করব। ডকসে ক্লিক করার পরে এখানে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আই অ্যাগ্রি অথবা আই ডিসঅ্যাগ্রি। এখানে এখন লেখা দেখেন, উই hereby declare that we have read, examined and understood the tender proposal document pertaining to this tender proposal notice. তার মানে এই টেন্ডার নোটিসে যে টেন্ডার ডকুমেন্ট আছে আমরা সেটা পড়েছি, পরীক্ষা করেছি এবং বুঝেছি, তারপরে আমরা কিন্তু এটা এগ্রি করব। তার মানে এই জন্য আমাদের এই টাকাটা আসলে নন রিফান্ডে করে দেয়, যে আমরা বুঝে শুনেই করতেছি। তো যেহেতু আমরা টেন্ডার করব, আমরা আগে টেন্ডার দেখছি যে আমরা এলিজিবল, এজন্য আমরা এটাকে আই অ্যাগ্রি ক্লিক করব। এটা এখন আমাদের হচ্ছে টেন্ডার ডকুমেন্ট কেনাটা কমপ্লিট হলো। এখন আমরা এখান থেকে যদি মাই টেন্ডারে যাই, তাহলে মাই টেন্ডারে গেলে আমরা কিন্তু এই টেন্ডারটা দেখতে পাবো, যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম না। দেখেন 9 নাম্বার, আইডি হচ্ছে 75739। এই পর্যন্ত ছিল হচ্ছে আমরা ঠিকাদার বা টেন্ডারার হিসেবে কিভাবে টেন্ডার সাবমিট করব এবং ব্যাংক চেকার বা ব্রাঞ্চ মেকার কিভাবে এই কাজগুলা করে থাকে। আমরা আশা করি শিখতে পারলাম, আমাদের আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ। আজকের পর্ব আমাদের এ পর্যন্তই। ভালো লাগলে সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।